শুভেচ্ছা। শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ জামায়াত ইসলামের। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, এই সরকার কোনো দলের নয়, তবুও একটি দলের ইচ্ছে অনুযায়ী কাজ করছে। বিকেলে বায়তুল মোকাররম এলাকায় পিআর সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি অভিযোগ করেন, আগস্ট পরবর্তী সময়ে এসেও প্রশাসনের দলীয়করণের ভূত এখনো যায়নি। দলবাজি করার ইচ্ছে থাকলে সরকারি চাকরি উপদেষ্টা পদে থেকেই পদত্যাগ করে রাজপথে এসে রাজনীতি করার আহ্বান জানান তিনি। বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো নীরব ভোট বিপ্লব হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসন দলীয়করণ বন্ধ না হলে দেশের মানুষ আবারও রাজপথের জবাব দেবে। নভেম্বরের মধ্যে গণভোট দেওয়ার দাবি জানিয়ে জামাতের এই নেতা বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হবে না, এককভাবেই গণভোট হতে হবে, এর বিকল্প নেই। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যদিও কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সমন্বয় সভায় অংশ নেওয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস বলেন, বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন চক্রান্ত করছে তাদের আস্ফালন দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এর আগে দুপুরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্জিস বলেছেন, প্রতীক নিয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করায় নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি। পিআর না থাকলে জুলাই সনদে স্বাক্ষর করে জামায়াত দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেন তিনি। জয়পুরহাটেও দলের সমন্বয় সভায় অংশ নেন সার্জিস। বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি যারা আছেন, তারা তাদের জায়গায় যতটুকু তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়, আমরা এটাকে কখনো মনে করি এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত নিম্নমানের, এর জন্য দায়ী আমলাতন্ত্র ও রাজনীতিবিদরা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাকরাইলে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, চারদিকে এখন অনৈক্যের সুর। কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রধান অতিথি বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন। বলেন, কেবল বিএ এমএ পাশ তৈরি করছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ফেলিয়ার। আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই, তার কোনো ইনস্টিটিউট নাই, ভোকেশনাল সেন্টারগুলো নাই, আমরা এগুলো তৈরি করি না, আমরা বিএ পাস এম পাস তৈরি করছি। বিএনপি মহাসচিব বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে, চারদিকে অনৈক্যের সুর দেখে অনেকেই হতাশ। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারো কালো হাত আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে হাসিনাবিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না এমন দেখানোর জন্যই নাশকতার ঘটনা হয়ে থাকতে পারে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কেউ এসব ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে। বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটলো, এই পুনঃ হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। নির্বাচন করার পরিবেশ আছে এ নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে ৮ দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন। ভোটের দায়িত্বে থাকবে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ, প্রায় ৬ লাখ আনসার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন। অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের। সকাল 10:30টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ৩ বাহিনীর প্রতিনিধি, আইজিপি, বিজিবি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব। জানান, ভোট গ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা। সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা, কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয়। সেখানে একটা প্রস্তাব এসছে, এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। নির্বাচন সামনে রেখে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানান সচিব। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। দেখিনি, বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ, আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু ৫.৫ থেকে ৬ লক্ষ, ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। সচিব আরও বলেন, সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে। আরপিও চূড়ান্ত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে। তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা মামলার আসামিদের শনাক্তের পর গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে পুলিশ। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দেন পুলিশ কর্মকর্তারা। এ সময় প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। বাবাকে কথা দিয়েছিলেন আর মাত্র 6 মাস পর শিক্ষা জীবন শেষে চাকরিতে যোগদান করবেন জুবায়েদ। অথচ কথা দেওয়ার মাত্র মাসখানেক পর লাশ কাটা ঘর থেকে ছেলের মরদেহ বের হবার দৃশ্য দেখেছেন বাবা মোবারক হোসেন। কুমিল্লায় বাড়ি হলেও দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন নোয়াখালীর সুবর্ণচরে। সেখানেই জন্ম, বেড়ে ওঠা জুবায়েদের। আমি সুস্থ বিচার চাই, ওদের ভবিষ্যতে জানি আর এরকম আমার মতো বাপের কোল, মার কোল, চাচা বাতিজার কোল খালি না। সোমবার বেলা 12টার পর মিটফোর্ড হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর জুবায়েদের লাশ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে রওনা হন সহপাঠীরা। এখনও বুঝে উঠতে পারছেন না ঠিক কী কারণে জীবন দিল জুবায়েদ। সে কখনো তার মধ্যে অহংকার ছিল না এবং তার মধ্যে কোনো হেয়ালিপনা বা খারাপ কোনো আমরা দেখতে পাইনি। আমার মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20,000 শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
আমরা অবিলম্বে কালক্ষেপণ না করে প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখতে চাই। কফিনে করে শেষবারের মতো প্রিয় ক্যাম্পাসে ফিরলেন ছাত্রনেতা জুবায়েদ, সহপাঠী রাজনৈতিক সহযোদ্ধারা একবার দেখার জন্য ভিড় জমান লাশবাহী গাড়ির আশপাশে। জোহর নামাজের পর বিজ্ঞান অনুষদের সামনে অনুষ্ঠিত হয় নামাজের জানাজা। জানাজা শেষে কফিন নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন পরিবার। আর এ সময় খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। পরে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে আসামিদের গ্রেফতারে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তার আগেই প্রকৃত আসামিদের গ্রেফতার সম্ভব হবে বলে ইঙ্গিত দেন পুলিশ কর্মকর্তারা। প্রকৃত আসামি যে গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয়, তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে। আগামীকাল 10টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি। 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা, তখন আমরা অ্যারেস্টে যাব। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা চুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। আমরা ওনার কথায় আস্থা রাখতে চাই এবং দেখতে চাই নির্ধারিত সময়ের মধ্যে ওনারা কতটুকু কাজ করেছেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যত সহযোগিতা দেওয়া দরকার, শিক্ষার্থী, আমাদের শিক্ষক, সবাইকে আমরা ইনশাআল্লাহ সেই সহযোগিতা প্রদান করে যাব। অসমর্থিত সূত্র জানিয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত মাহিরকে সকালে বংশাল থানায় পুলিশের কাছে হস্তান্তর করে তার পরিবার, যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ আগুনের পর অস্থায়ী ভিত্তিতে আমদানি পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে শাহজালাল বিমানবন্দরে। বিমানবন্দরের 9 নং গেট দিয়ে সীমিত আকারে শুরু হলেও সিএনএফ এজেন্ট ও ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়েছেন। তাদের অভিযোগ, ভারী পণ্য খালাসের জন্য এই ব্যবস্থা মোটেই উপযোগী নয়। কার্গো হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে আপাতত এই গেটই ব্যবহার করতে হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এয়ার ফ্রেইট, কুরিয়ার কার্গো কমপ্লেক্স সহ ক্ষতিগ্রস্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্য খালাসের অবকাঠামো। আগুনে সম্পূর্ণ কার্গো ভিলেজ বিধ্বস্তের পর বন্ধ হয়ে যায় আমদানি পণ্য খালাস কার্যক্রম। বিকল্প ব্যবস্থা করতে দফায় দফায় বৈঠকের পর বিমানবন্দরের উত্তর প্রান্তে 9 নং গেট ব্যবহারের সিদ্ধান্ত নেয় সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সকাল থেকে এই গেটের সামনে অপেক্ষায় থাকেন আমদানিকারক, সিএনএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা। পণ্য খালাসে বিলম্ব নিয়ে অভিযোগ তোলেন অনেকে। 20 জন মানুষ হলে এখানে গ্যাঞ্জাম শুরু হচ্ছে, তো এখানে তো কিছুতে সম্ভব না, কারণ কাস্টমকে ওরা এক্সামিন কীভাবে করবে, আর মাল রাখবো কোথায়? একটা গাড়ি দিলেই তো আমার এই জায়গায় ব্লক হয়ে যাবে। আপনার ওইখান থেকে কতগুলো গেট, কতগুলো গোডাউন, তাই ক্যাপচার হইতে পারে না। এখন আমার মালটা যে কোথায় আছে সেটাই তো আমরা এখনো পাই না। কাগজপত্রের কোনো কিছু করা যায় না, বিমানের লোক না আসলে তো আর কিছুই হবে না, বিমানের কোনো শেয়ার নেই। দুপুরের পর চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানার পণ্য ছাড়ের মধ্য দিয়ে শুরু হয় খালাস প্রক্রিয়া। কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, 24 ঘন্টা পণ্য খালাসের আপাতত অনুমতিতে কিছুটা স্বস্তি মিলেছে। আর পেপার এই মুহূর্তে রেডি আছে, তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সব কিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলে, ডকুমেন্টসের সাথে মিলে, কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানকে এবং সিভিল এভিয়েশনকে। সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড একটা মেসেজ গিয়েছে যে ঢাকা কাস্টম হাউসে আমাদের আগুন লেগে এখানের ইম্পোর্ট কার্যক্রম বন্ধ রয়েছে, সেজন্য তারা একটা চিঠি ইস্যু করবে এবং বাংলাদেশ বিমান সেই জন্য সেটা ম্যানেজ করার জন্য, কনভিন্স করার জন্য এয়ারলাইন্সগুলোকে যেন আমাদের শিপমেন্ট রেগুলারলি শিপমেন্টগুলো আসে। আপৎকালীন পণ্য খালাস চললেও পূর্ণাঙ্গ কার্যক্রমের জন্য ইম্পোর্ট টার্মিনাল ব্যবহারের অনুমতি চেয়েছে কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 3টা শিপমেন্ট গেল, কালকে রাত পর্যন্ত 2টা গেছিল, আর এখন একটা গেল, আরও 3-4টা শিপমেন্ট রেডি হচ্ছে। মানে সীমিত পরিসরে আপাতত এখান দিয়ে শুরু করা হলো, পরবর্তীতে আমরা যে ইম্পোর্ট টার্মিনালে পারমিশন পেলে ওখান দিয়ে ডেলিভারি হবে। দেশের বিমানবন্দরের ইতিহাসে ভয়াবহ এই দুর্ঘটনার পর আমদানি পণ্য নিয়ে রোববারই এসেছে একটি কার্গো বিমান। তাছাড়াও খালাসের অপেক্ষায় রয়েছে অন্তত 40 টন আমদানি পণ্য। তবে পণ্য খালাস সহ অন্যান্য বিলম্বের জন্য অতিরিক্ত শুল্ক না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।
শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রপ্তানিকারকরা। দুপুরে সংবাদ সম্মেলনে নেতারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পুরো তথ্য এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন। ব্যাহত হবে রফতানি কার্যক্রম। পরপর কয়েকটি আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন উদ্যোক্তারা। প্রায় 27 ঘন্টা লেগেছে বিমানবন্দরের আগুন নেভাতে। আগুন নিয়ন্ত্রণেই লেগেছে 7 ঘন্টার বেশি। শনিবার আগুন লাগলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব বের করা যায়নি। আগুনে পুড়ে ছাই হয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত নমুনা। পুড়েছে ওষুধ শিল্পের কেমিক্যাল এবং চামড়াজাত পণ্যের কাঁচামাল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি রপ্তানিমুখী শিল্প। কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে দুপুরে সংবাদ সম্মেলন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। জানানো হয়, পুড়ে যাওয়া পণ্যের ক্ষতির পরিমাণ প্রায় $100 কোটি। পরোক্ষ ক্ষতি আরও ব্যাপক। 32টা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের প্রায় 200 কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে ভস্মীভূত হয়েছে। এখন এই র ম্যাটেরিয়াল কিন্তু শুধু র ম্যাটেরিয়াল না, এটার বিজনেস ইম্প্যাক্ট অনেক বেশি আছে। $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। অগ্নিকাণ্ডের কারণে সামনের কয়েকদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকবে। বাজারের অবস্থান হারানোর আশঙ্কা রয়েছে। ক্রেতাদের আস্থা কমবে, আন্তর্জাতিক চুক্তিগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা মনে করেন, গেল কয়েকদিনের ধারাবাহিক অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়। এসব ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা বড়ভাবেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে, পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তা ভাবনা আছে, যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। নেতারা বলেন, এমন ঘটনা প্রতিরোধে দরকার কার্যকর নীতি প্রণয়ন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পাশাপাশি কার্গো ভিলেজের আধুনিকায়ন এবং ওষুধ শিল্প ও রাসায়নিকের জন্য আলাদা গুদাম নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে। যেসব পণ্যের বীমা করা ছিল না, সেগুলির ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে উঠতে শুক্র ও শনিবার সহ কার্গো ভিলেজ 24 ঘন্টা খোলা রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। কর্তৃপক্ষ এই বিষয়গুলি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম দিনের মতো আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আর এই যুক্তিতর্ক শেষে অল্প কিছুদিনের মধ্যেই রায় হতে পারে মামলাটির। যুক্তিতর্ক শেষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জানিয়েছেন, এই মামলায় শেখ হাসিনা নিরপরাধ রায় তিনি সহ সব আসামি খালাস পাবেন। এদিকে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো বাদে জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া 837 মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা সংস্কারের আন্দোলন যখন তুঙ্গে 14 জুলাই চীন সফর থেকে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজনের সাক্ষ্যে উঠে আসে এ বিষয়টি। মামলার যুক্তিতর্কে শেখ হাসিনার পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেন, এই বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মেটিকুলাস ডিজাইনের অংশ। মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটাও একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন এই আইনজীবী। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের
সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, রাষ্ট্রপক্ষ তা প্রমাণেও ব্যর্থ বলে দাবি করেন আমির হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। আসামি পক্ষের যুক্তিতর্ক চলবে আরও কয়েকদিন। এ প্রক্রিয়া শেষে অল্প কিছুদিনের মধ্যেই রায় হতে পারে এ মামলাটির। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো ছাড়া বাকি সব হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে এসব মামলার প্রসিকিউশন কার্যক্রম তদারকিতে গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। আইন মন্ত্রণালয় জানিয়েছে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যার অভিযোগে এ পর্যন্ত 837টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে 35টি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্যদিকে পুলিশের তদন্ত শেষে 19টি হত্যা মামলার চার্জশিট দাখিল হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2010 ধারার বিধান অনুযায়ী এসব মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। পাশাপাশি হত্যাসহ গুরুতর অপরাধের মামলাগুলো প্রসিকিউশন কার্যক্রম আরও কার্যকর করতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি মামলাগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে, প্রসিকিউশনের কার্যক্রমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সরকারের কাছে সুপারিশ পাঠাবে, অগ্রগতির বিষয়ে ভুক্তভোগী পরিবার ও জনগণকে অবহিত করবে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি আমলে নিয়েছেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনঃ তদন্তের পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। সালমান শাহর স্ত্রী সামিরা খান, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 10 জন হত্যা মামলায় আসামি। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। আর সে সময় অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরুদ্দিন আহমদ চৌধুরী। পরে 1997 সালে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। ওই সময় অপমৃত্যুর মামলার সাথে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসাথে তদন্ত করতে থানা পুলিশের পরিবর্তে সিআইডিকে নির্দেশ দেন আদালত। তদন্ত রিপোর্ট দিয়েছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা। যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। রমনা থানা যাতে এইটা তদন্ত করে এবং একটা এজাহার দাখিল করে, এজাহার আদালত বরাবর দাখিল করে, এটা জন্য নির্দেশনা দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। 29 বছর পরে আমরা আজকে যে রায় পেয়েছি আমরা সন্তুষ্ট এবং ইনশাআল্লাহ আমরা বিচার পাবো। জনতা ব্যাংক থেকে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সোমবার দুদক এই চার্জশিট অনুমোদন দেয়। চার্জশিটে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনান্টেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেয়া হয় এবং তদন্তে বেরিয়ে এসেছে যে ঋণের নামে 531 কোটি 43 লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে 1130 কোটি 18 লাখ টাকা। চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন এনান্টেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ মোট 26 জন। এর আগে চলতি বছরের 22 ফেব্রুয়ারি 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলাটি করে দুদক। অর্থনীতিবিদ আবুল বারাকাতকে এই মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোড়াছুড়ি এবং সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা যেন সামনে বড় আকার ধারণ না করে, এজন্য মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে
আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নির্বাচন পরিচালনা কঠিন হবে না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সে অনুযায়ী সময় আছে প্রায় 3.5 মাস। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা আছে। আবার নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বাড়ছে কাদা ছোড়াছুড়ি, কোথাও কোথাও ঘটছে সংঘর্ষের ঘটনা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক কোর কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘটিত ছোটখাটো ঘটনা যেন বড় আকার ধারণ না করে, এজন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি। গত 3টা নির্বাচন যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনার পর অতি সংবেদনশীল সরকারি স্থাপনা বা কেপিআই প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে কোর কমিটির বৈঠকে। উপদেষ্টা জানান, আগুনের ঘটনায় তদন্ত চলছে, এখনো কারণ জানা যায়নি। অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসী শ্রমিকদের পাসপোর্টের ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দরের ই গেট চলতি সপ্তাহের মধ্যেই খুলে দেয়া হবে। এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নিব না, এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। ভোর রাতে দলধলিপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে 18 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন গভীর রাতে অভিযানে যায় এবং সেনা উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে 2টি বাড়ি ও আশপাশে এলাকা তল্লাশি করে একটি দেশীয় একনালা বন্দুক, 4 রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি, 5টি পাহাড়ি দা জব্দ করা হয়। পরে অস্ত্র, গোলাবারুদ সহ অন্যান্য সরঞ্জাম মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফির সাথে জড়িত আলোচিত বাংলাদেশি যুগলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিদেশি পর্নোগ্রাফি ওয়েবসাইটের সাথে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি এবং প্রচারের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। রোববার রাতে বান্দরবান থেকে এই যুগলকে গ্রেফতারের দাবি করে সিআইডি জানায়, দেশের ভেতরে ভয়াবহ নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছিল তারা। আরও জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আটক দম্পতি বাংলাদেশে বসেই বিকৃত রুচির অশ্লীল ভিডিও ধারণ সম্পাদনার পর বিদেশি ওয়েবসাইটে আপলোড করতেন। অন্ধকার জগতের ভয়ঙ্কর এই বাজারে বিকৃত যৌনাচারের কন্টেন্ট তৈরির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। শুধু তাই নয়, অল্প সময়ে অবৈধ টাকার নেশা এবং লোভ দেখিয়ে তারা নিষিদ্ধ এই পথে অন্য তরুণ তরুণীদের নামিয়ে নিজস্ব একটি নেটওয়ার্ক তৈরির কাজও করছিলেন। বয়স দুজনেরই 28-27 এবং তারা কাপল। আটকের পর বাংলাদেশি যুগলের কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছেন সিআইডির কর্মকর্তারা। সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, একের পর এক কন্টেন্ট তৈরি ও নিয়মিত আপলোডের মাধ্যমে আন্তর্জাতিক পর্ন তারকায় পরিণত হয়েছে আজিম ও বৃষ্টি নামের যুগল। এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। সিআইডির কর্মকর্তারা জানান, একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন। খোলামেলা প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতেন। অনলাইন হচ্ছে আসলে ওপেন। আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের জন্য আমেরিকা, সবার জন্য এটা হলো ওপেন স্পেস। তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি। এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা 100% এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাত্র 1.5 বছরে শতাধিক পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে পর্ন স্টারে পরিচিতি পায় এই যুগল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির সবশেষ শাসনামলে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছিল দেশকে, তবে আওয়ামী লীগ এসে তা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপির এই নেতা এ সময় আশা প্রকাশ করেন আগামী দিনে দেশের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় আসলে আবারও শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশকে একটি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে আবার নতুন করে বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশকে ওই শিক্ষা ব্যবস্থা দেবে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। কৃষি ব্যাংক নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তারেক রহমান ও বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। সকালে ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিশেষ সাধারণ সভায় তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। বিগত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা ও তার লুটেরা বাহিনী নামে বেনামে ঋণের নামে কৃষি ব্যাংক লুটপাট করেছে। সভায় কর্মচারীদের আবাসন সমস্যা সমাধান, পোষ্য কোটার পুনরায় চালু সহ বিভিন্ন দাবিও জানানো হয়। অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। শ্রমিক কর্মচারীদের যে অধিকার আদায়ের সংগ্রাম, সেই সংগ্রামকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বহু টাকা লুটপাট করে বিভিন্ন আওয়ামী চক্র থেকে ঋণ দিয়ে এই ব্যাংকের একটা ক্ষতিগ্রস্ত করে গেছে। ফ্যাসিস্টরা সকল জায়গায় বসে আছে। তারা কোনো না কোনো ভাবে বিএনপির যাতে ক্ষতি হয়, বদনামি হয়, তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করায়। আপনারা সজাগ থাকবেন। যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে হয়ে গেল প্লেপ্যান স্কুলের কেজি 1 ও কেজি 2 শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় শিক্ষা সফর। শহরের অন্যতম আকর্ষণীয় এবং আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক ফিউচার ওয়ার্ল্ডের নানা থ্রিল রাইড, রঙিন গেমস এবং ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমে শিশুরা মুগ্ধ হয়। রোলার রাইড থেকে শুরু করে ভার্চুয়াল রিয়েলিটি গেমস, সৃজনশীল প্লে জোন থেকে উজ্জ্বল আলো আর সঙ্গীতের পরিবেশ, প্রতিটি মুহূর্তেই ছিল চমক এবং আনন্দে ভরা অভিজ্ঞতা। দিনটির অন্যতম আকর্ষণ ছিল ম্যাজিক স্কুল অফ বাংলাদেশের মনোমুগ্ধকর ম্যাজিক শো। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজা বা শ্যামা পূজা উদযাপিত হচ্ছে। রমনা কালী মন্দিরে এর আনুষ্ঠানিকতা চলছে। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে। ঐশী, দীপ জ্বালানোর যে আনুষ্ঠানিকতা সেটি হয়েছে কিনা, ভক্ত অনুরাগীদের সমাগম কেমন দেখছেন জানতে চাই। বৃষ্টির দ্বীপ জ্বালানোর কথা ছিল 6টার মধ্যে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে এখানে দ্বীপের প্রজ্বলন করা শুরু হয়নি। আমরা জানতে পেরেছি যে 7টার মধ্যে দ্বীপ প্রজ্বলন করবার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তারপরেই আসলে এই যে ফুলের আকারে শুভ দীপাবলি লেখা যে পুরো লম্বা অঞ্চলটি, এটি পুরোই আসলে প্রদীপের যেই মঙ্গল প্রদীপের যেই শিখা, মঙ্গল শিখা, সেই শিখায় আলোকিত হয়ে যাবে। প্রচুর ভক্ত দর্শনার্থীরা কিন্তু আমরা দেখেছি বিকেলের পর থেকেই মন্দিরে, এই রমনা কালী মন্দিরে উপস্থিত হয়েছেন এবং সেখানে দেবী দর্শন করছেন। একই সঙ্গে এই যে প্রদীপ প্রজ্বলনের যে ঐতিহ্য, সেটি কিন্তু আসলে বহু প্রাচীন এবং বিশ্বাস করা হয় যে এই যে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হলো, এর মাধ্যমে আসলে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। একই সঙ্গে তারা কিন্তু এই যে অমাবস্যার যে রাত, অর্থাৎ আজকে কিন্তু অমাবস্যা, কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই আসলে দীপাবলি বা কালী পূজা বা শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। আজকে এই ঘোর অমাবস্যার যে আধার, সেই আধার কেটে যাবে এই যে মঙ্গল প্রদীপের শিখায়, তেমনটি বিশ্বাস করেন সকলে। এবং 8টার পর মূলত যে শ্যামা পূজা সেটি শুরু হবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ প্রজ্বলনের একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো, সেগুলো শুরু হয়েছে। শিখা প্রজ্বলনের জন্য
যেই তেল সংযোজন করা হয় প্রদীপে সেগুলো করা হচ্ছে। কিছুক্ষণ পরে আসলে প্রদীপ প্রজ্বলন করা হবে এবং এরপরই আমরা দেখতে পাবো আলোয় আলোয় আলোকিত পুরো অঞ্চল হয়ে যাবে। শুনছিলাম আমরা, অনেক ধন্যবাদ জানাচ্ছি ঐশী আপনাকে। আর এবার আমরা যাব রংপুরে। রংপুর কারমাইকেল কলেজেও দীপাবলি চলছে। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান আছেন সেখানে। আমরা দীপাবলির যে আয়োজন মাজহার সেটি দেখতে চাই। এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে তাও জানতে চাই। বৃষ্টি, যে দীপাবলির যে নান্দনিক যে বিজয়ের উৎসব অর্থাৎ আলোর যে প্রজ্বলিত যে পুষ্পটন সেটি কিন্তু আমরা উপভোগ করলাম এতক্ষণ, এবং আমরা আপনাদেরকে এখন যদি ফুটেজের মাধ্যমে দেখাতে পারি, আপনি যদি একটুখানি দেখবেন যে পুরো যে কারমাইকেল কলেজের যে মন্দিরটি আছে সেই মন্দিরের যে ক্যাম্পাসটি আছে সেই ক্যাম্পাসটি এভাবেই কিন্তু এক নান্দনিক এক আলোয় কিন্তু ফুটে উঠেছে। এবং আমরা এর আগের বুলেটিনে যেটা বলেছিলাম যে ছোট্ট মাটির পাত্রের মধ্যে তিলের তেল দিয়ে তাতে সলতে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সেই দীপাবলির আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন পূজারীদের সাথে কথা বলেছিলাম, আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সকল ধরনের অন্ধকার থেকে কিভাবে আলোর পথে আসা যায় সেই প্রচেষ্টাটাই কিন্তু এই দীপাবলির মাধ্যমে করা হচ্ছে। এবং এখানকার যিনি শিক্ষক জনাব অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যিনি কারমাইকেল কলেজের অধ্যক্ষ, তিনি যেটি বলছেন যে সমাজ থেকে সকল ধরনের অর্থাৎ রাজনীতি, অর্থনীতি, ধর্ম, বর্ণ, উন্নয়ন প্রত্যেকটি ক্ষেত্র থেকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রার এই বার্তা এই দীপাবলি দিচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে পারি যে কি পরিমাণ উৎসবের আলো এখানে উঠেছে। একটু আগে কিন্তু শত শত আলোর ফানুস ফোটানো হয়েছে এবং সবাই নেচে গিয়ে সেই উৎসবটি করেছেন। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে মন্দিরের সে জায়গা থেকে শুরু করে পুরো যে এলাকাটি আছে সেখানে কিন্তু আলোয় ভরে গেছে। আমরা যদি ঠিক মাঠটি দেখাতে পারি তাহলে আপনি দেখবেন যে আলোটাকে কতটাকে সুন্দর করে সেটিকে তারা করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে যেটি বলি যে এই দীপাবলির মাধ্যমে এই আয়োজকরা যেটি বার্তাটি দিতে চাচ্ছেন যে সমাজের সর্বক্ষেত্র থেকে অন্ধকার দূর হবে, আলোর পথে হবে যাত্রা। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি মাজহার আপনাকে। আর দর্শক, এই ছিল সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।